যাত্রা শুরু করার পূর্বে একটি বিশেষ ঘোষণা। দর্শক এবং কমিটির উদ্দেশ্যে বলছি, গেটরুম থেকে মঞ্চে যাওয়ার রাস্তাটি সবসময় পরিষ্কার রাখবে। প্যান্ডেলের চারিদিকে যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের চোঙগুলি বাঁধা রয়েছে, দয়া করে সেগুলিতে কেউ হেলান দিয়ে বসবেন না অথবা কেউ নাড়াবেন না। এতে করে আমাদের যাত্রা শোনাতে বা আপনাদের যাত্রা শুনতে অসুবিধা হয়ে পড়বে। যাত্রা চলাকালে মঞ্চের দিকে দয়া করে লেজার লাইট অথবা টর্চের আলো মারবেন না। কমিটির উদ্দেশ্যে বলছি, যাত্রা চলাকালীন আপনারা আপনাদের প্রচার মাইকটি যাত্রা চলাকালীন ব্যবহার করবেন না এবং লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন যাত্রী গোলযোগ না ঘটে। আপনারা সকলে আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন, এটাই আমরা আশা রাখি। বিশেষ কর্তব্য, মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। নমস্কার। ওম নমঃ শিবায়। মা চণ্ডী খসড়া শ্রী শ্রী বরুণ ঘোষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ৩৩ কোটি দেবদেবী পদতলে প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী লোকনাথ বাবাকে স্মরণ করে শুরু করতে চলেছে ১৪২৮ সালে গ্রামগঞ্জে তোলপাড় করা রোমাঞ্চকর অস্ত্রসজল সামাজিক যাত্রাপালা। কনক ভট্টাচার্য প্রযোজিত সন্ধ্যাধিক অপেরা পরিবেশিত রাখি মন্ডল সিরিয়ালের সাথী চ্যাটার্জি ও ত্রিশূল সিরিয়ালের প্রিয়া খেতা ও চলচ্চিত্রের ব্যস্ততম যাত্রার অলরাউন্ডার লেখা পিয়ারি বসু সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত ভালো নেই মন্দ বাসা। অভিনয় রয়েছে চলচ্চিত্র দূরদর্শনে যাত্রার এক এবং অদ্বিতীয় অলরাউন্ডার গায়ক যুবরাজ চক্রবর্তী। তৎসহ তরুণ তুর্কি ভিড়ের রজতম জুনিয়র রচনা দেবাশিস বসু, সব প্রচলিত নৃত্য পিয়ারি বসু, আলো ও ধ্বনি সুর ঝঙ্কার, নিয়ন্ত্রণে চন্দন মাইতি ও শঙ্কর মান্না। যন্ত্রী মুখ্য যন্ত্রী রবীন জানা, অসীম হালদার, বিমল দাস, লালমোহন বাড়ি ও মহেশ্বর হালদার। শ্রেষ্ঠাংশে নবাগত নায়ক বিরাট চক্রবর্তী, মিস অঞ্জলি দেবাশিস ঘোষ, স্বরূপ ব্যানার্জি, সুশান্ত ঘোষ, কুশল দাস, মৌমিতা দাস, মাধবী চক্রবর্তী ও প্রতিভাময়ী অভিনেত্রী চামেলি চ্যাটার্জি। দল ম্যানেজার প্রাণতোষ দাস, অফিস ম্যানেজার তপন প্রামাণিক ও গোরাচার মন্ডল। দল পরিচালক প্রবীর সিংহ মহাপাত্র। শুরু করছি গ্রাম বাংলা সকলে নয়নমণি পিয়ারি বসু সম্পাদিত, নির্দেশিত ও অভিনীত গ্রামগঞ্জের অলিতে গলিতে আলোড়িত সামাজিক যাত্রাপালা ভালো মেয়ে মন্দ ভাষা। ভালো মেয়ের মন্দ ভাষা, ভালো মেয়ের মন্দ ভাষা।
প্রতি বছরই আজকের এই দিনটাতে আমাদের বর্দা এই গ্রামের দরিদ্র অসহায় মানুষদের কিছু না কিছু দান করে থাকে। তাই সেই সব মানুষজন এই দিনটার অপেক্ষায় বসে থাকে। কিন্তু এত লোকসংখ্যা থেকে মনে হচ্ছে সব লোক আমাদের গ্রামের নয়, কিছু ভেজাল আছে। ভেজাল আছে মানে? সব বাবা ভেজাল মানে বুঝছো না? মানে লাইনে দাঁড়িয়ে থাকার সব লোক না আমাদের সোনালা গ্রামের নয়, আশেপাশে গ্রামের অনেক লোক আছে। কাঙালি বলুন আর গরিব মানুষদের বস্ত্রদান করার সময় অত হিসেব করলে চলে না। কারণ তাছাড়া তুই আমি জানি ভেবে কি করবো বল? কথাই আছে না, লাগে টাকা দেবে গৌরী সে। ভুল ভুল, কথাটা ভীষণ ভুল। এখানকার অন্নদাতা গৌরীশের নয়, এখানকার অন্নদাতা হলো শ্রীযুক্ত শ্রী রুদ্রশেখর ঘোষ। ব্র্যাকেটে আমাদের অন্নদাতার নাম যে গৌরীশের নয় সে আমরা খুব ভালো করেই জানি। কত দাঁড়ে সেটা একটু জানা বললে না? এই বুঝেছি বুঝেছি, এই জয়ের কথা বলছে। হ্যাঁ বুঝলাম না, বোঝার কথা নয়, বুঝখানে ঘটে একটু বুদ্ধি আর একটু বিদ্যে থাকা দরকার। ও তারপরে আবার লেখাপড়া যায় না বলে? শোন শোন কানে শোন, বেটার চমচমের কথা বলে শোন। আমার চমচম দরকারের লোকরে তুই আমাদের যা তাই বলে পাল্টে যাই উনি যদি ভেবে থাকিস তাহলে ভুল করছিস। আমরা হলাম কারাই বলাই বর্দার গার্ডেন মহৎ ঘরটা ভালো না পিছনে দেবো, হুড়কো দিয়ে দেবো। চটছিস কেন চটছিস কেন? আমি তো তোদের সাথে মজা করছিলাম। এই তোর আমার নাম জানিস না? আমার নাম চাম। কেটে মজা রসে মজা। রসটা করিয়ে যেটা জানতে চাইছি সেটাই বলো। এই মানে হলো এই প্রাক্তন জমিদার, এই দেশ স্বাধীন হওয়ার পর জমিদারি প্রথা কবেই উঠে গেছে। সে রামও নেই আর সে অযোধ্যা নেই, বলেছে আমরা কিছু রাম ভক্ত হনুমান। তুমি তো হবে তো তোমার রামচন্দ্র কোথায়? কান টানলে যেমন মাথা আছে ঠিক তেমনি ওই হনুমানের পেছন পেছন প্রভু রামচন্দ্র আছে। এই ভালো করে কান পেতে শোন, তাহলে বুঝতে পারবি প্রভু মানে আমাদের এই সোনাডাঙ্গা গ্রামের বর্তা এসে গেছে। ইনি হলেন বারাসাতের সোনাডাঙ্গা গ্রামের সবার প্রিয় বর্তা। আসল নাম রুদ্রশেখর ঘোষ। রুদ্রশেখর এই অঞ্চলের এককালীন জমিদার সূর্যশেখর ঘোষের বড় ছেলের বাহ্যিক আড়ম্বর বজায় রাখতে গিয়ে অন্যান্য জমিদার বাড়ির মতো আমাদের এই সোনাডাঙ্গা জমিদার বাড়ির ভাড়ারও প্রায় শূন্য হতে বসেছিল। কিন্তু বর্তমানে রুদ্রশেখরের ব্যবসায়িক বুদ্ধিতে ভাড়ার একেবারে শূন্য না হয়ে গিয়ে দিনকে দিন বেশ পরিপূর্ণতার দিকে এগিয়ে চলেছে এই জারক্ষে। আসলে আমাদের বর্তমানে রুদ্রশেখর বহু গুণে গুণে, আর সেই গুণগুলো গল্প যত এগোবে ততই আপনাদের সবার কাছে পরিষ্কার হবে। আমার সোনাডাঙ্গা গ্রামের মানুষরা, আমার বাবা মানে
আমাদের অতি আপনজন বলতে পারেন এই সোনাডাঙ্গা গ্রামের অভিভাবক স্বর্গীয় সূর্যশেখর ঘোষের এক 15তম মৃত্যুবার্ষিকী। তাই প্রত্যেক বছরের মতন এবছর ওর পক্ষ থেকে আমরা আপনাদের সেবার উদ্যোগ নিয়েছি। আমি জানি সেই দান অতি সামান্য, তবুও আপনারা প্রসন্ন চিত্তে যদি সেই দান গ্রহণ করেন তবে আমার বাবার আত্মা শান্তি পাবে, আমার বিশ্বাস। তাই আজ এই শুভ দিনে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে এই সোনাডাঙ্গা গ্রামের সহায় সম্বলীন মা বোনদের জন্য গড়ে তোলা সূর্যশেখর নারী উন্নয়ন আবাসন প্রকল্পকে আরো নতুন ভাবে নতুন সুযোগ সুবিধা দিয়ে আপনাদের সামনে তুলে এনেছি। এই গ্রামে যে সমস্ত মা বোনদের মাথা গোঁজার ঠাঁই নেই কোনো অন্য সংস্থান, তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে স্বনির্ভর করে তুলবই। আর আমার চলার পথে আপনাদের আশীর্বাদই আমার একমাত্র পাথেয়। আজকে আমাদের প্রথম পর্যায়ের কার্যক্রম দুস্থ মানুষদের বস্ত্র দান করা, আর আমাকে এই কাজে সাহায্য করবার জন্য এই সোনাডাঙ্গা গ্রামের রাষ্ট্রায়ত্ত গৃহলক্ষ্মী ব্যাংকের ম্যানেজার অবিনাশ কুমার সেন সংক্ষেপে মিস্টার A.K. সেনকে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আসুন, আপনার মতন মহান মানুষের পদধূলিতে আজ আমরা ধন্য। এই কথাগুলো আমার লজ্জা ধরনের উত্তর। আমি একজন ব্যাংকের সামান্য কর্মচারী। আজ কয় মাস হলো আপনাদের এই সোনাডাঙ্গা গ্রামে ব্যাংকের ম্যানেজারের পোস্টে বদলি হয়ে গেছে। কিন্তু সোনাডাঙ্গা গ্রাম শুনতে এখন আমার কত পরিচয় হচ্ছে। তার সত্ত্বেও এই কদিনের আগে আপনারা আমাকে যে সম্মানিত বলেন তাতে আমি অভিভূত। তাই আমি আপনাদের সবাইকে সামনে কথা দিয়ে যাচ্ছি, এই সোনাডাঙ্গা গ্রামের উন্নতির জন্য যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে দ্বিধাবোধ করবে না। আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো আপনাদের পাশে দাঁড়াবার। জয় অভিধান সেনের জয়। ম্যানেজারবাবু, এই ব্যাপারে আপনার সাথে আমি পরে কথা বলে নেবো, তবে আজকের অনুষ্ঠানটা আমাকে এগিয়ে নিয়ে যাবার অনুমতি দিন। বেশ তো, আপনি অনুষ্ঠান শুরু করে দিন। আপনারা সবাই সংঘবদ্ধভাবে সূর্যশেখর অবৈতনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চৌধুরীর কাছ থেকে আপনাদের জন্য আনা বস্ত্র গ্রহণ করে দায় মুক্ত করলে আমরা বাধিত হব। আরে আচ্ছা কানাই বলাই, তোরা দুজন এখানে আমার নামে জয়ধ্বনি না করে একবার ওইদিকে যা, ওইখানে গিয়ে দেখ ওদের কোনো কাজে লাগতে পারিস। আর শোন, একটা দিকে খেয়াল রাখি, এখান থেকে যাওয়ার সময় সবাই যারা মিষ্টিমুখ করে যায়, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। ঠিক আছে বাবা, ঠিক আছে, কিচ্ছু ভাববেন না, সব কিছু ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা রুদু, হ্যাঁ বলুন। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? নিশ্চয়ই। দেখুন, আমি যতক্ষণ এখানে এসেছি একটা ব্যাপার থেকে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। কোন ব্যাপার বলুন তো? এই সামিয়ানা নিচে ওই ভদ্র সেই থেকে আপনার কথা ছাপা ধরে দাঁড়িয়েছে, কারণ আমার অদ্ভুত লাগছে। তাছাড়া এখানে তো আমার রোদও নেই। আর বলবেন না মশাই, আর বলবেন না। ও হচ্ছে চমচম, আমার সব সময় আমার সাথে থাকে, মানে আমি যেখানে যাই ও আমার সাথেই যায়। শীত কিংবা বর্ষা, চমচমের ছাতাই আমার ভরসা। চমচম সেটা আমাকে এই অথবার নাম চমচম বটক ব্যাস। আমি বাবুর ছায়া সঙ্গী, ছাতা সঙ্গী। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু কারণটা তো বুঝতে পারলাম না। কোনো কারণ নেই ম্যানেজার বাবু, কোনো কারণ নেই। এই ছাতা সঙ্গী হিসেবে একটু ওই লেপেটে থাকার কারণ বাজারের অবস্থা তো মোটেই ভালো নয়। এই মাটিগন্ডের বাজারে কখন চাকরি আছে আর কখন চাকরি নেই, তার তো কোনো ইয়ত্তা নেই। তাই জড়িয়ে থাকলে সরিয়ে দিতে পারবেন না। আর দ্বিতীয় কারণ হলো বাবুর মাথায় সব সময় ছাতা ধরে বাবুর মাথাকে ঠান্ডা রাখার চেষ্টা করি। বাবুর মাথা ঠান্ডা তো জগৎ ঠান্ডা। পারবেন না মশাই, ওর সাথে কথা কিংবা যুক্তি আপনি পারবেন না, আমি নিজে পারিনি, তাই ওর এই ব্যবস্থাটা মেনে নিয়েছি। বেশ ভালো করেছে। তাহলে এবার আমাকে অনুমতি দিন, আমার একটা বিশেষ কাজ আছে। নিশ্চয়ই, আপনার মতন ব্যস্ত মানুষ এতটা সময় আমাদেরকে দিলেন। তবে ম্যানেজার বাবু, আরেকদিন কিন্তু আমাকে আপনার এই পদধূলি দিতে হবে। ব্যস্ত যে কোনো ভালো কাজে আপনি আমাকে ডাকবেন, আমি নিশ্চয়ই আসবো। চলি, নমস্কার। ও ম্যানেজার বাবু, বলছিলাম কি, তাহলে আগামী শনিবার আর একবার আপনাকে এখানে আসতে হবে। শনিবারে কেন বলুন? কারণ আমার বাবার মৃত্যুদিনে আমি যেরকম সমাজসেবামূলক কাজ করে থাকি, তেমনি এই সোনাডাঙ্গা গ্রামের মানুষদের আনন্দ দেওয়ার জন্য আমি একটা সাংস্কৃতিক প্রতিযোগিতাও করে থাকি। সাংস্কৃতিক প্রতিযোগিতা? হ্যাঁ। দ্যাটস গুড। এই ব্যাপারে আপনি আমাকে জানালেও আমি চলে আসতাম, কারণ সাংস্কৃতিক প্রতিযোগিতা আমি খুব পছন্দ করি। তাছাড়া আপনার একটা অনুরোধ করবো। হ্যাঁ নিশ্চয়ই করুন। আপনার এই প্রতিযোগিতায় আমার মেয়ে অদ্বিতীয়কে যদি পার্টিসিপেট করার সুযোগ দেন, আমি খুব উপকৃত হব। আপনার মেয়ে অদ্বিতীয় খুব ভালো নাচে বুঝি? অদ্বিতীয় খুব ভালো গান গায়। আসলে তুমি জানেন, এই ছেলেবেলা
গানটাও মনোযোগ সহকারে শিখে এসেছিল। এর আগে আমি যেখানে যেখানে বদলি হয়ে গেছিলাম সেখানে সে ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলে অতিথিকে দিয়ে আমি অনেক অনুষ্ঠান করিয়েছি। আপনাদের এখানে প্রথম এসেছি, তাই আপনার ওকে এই ধরনের একটা অনুষ্ঠানের কথা শুনে একটু পর উপযাচক হয়ে প্রস্তাবটা রাখলাম। আসলে কি জানেন, অদ্বিতীয় আমার মা মরা মেয়ে, ছেলেবেলা থেকেই গানটা খুব ভালোবাসে, তাই বাবা হিসেবে ওর এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, এই আর কি। শুনুন, বলছিলাম আপনাকে এত ভেঙে পড়তে হবে না, ব্যস্ত হবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে আমাদের এই গ্রামের সাংস্কৃতিক প্রতিযোগিতায় পার্টিসিপেট করবে। হ্যাঁ, করবে। আজকে এই গানের গলাইকে আপনার বাড়িতে পাঠিয়ে এই প্রতিযোগিতার ফর্ম পাঠিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ছবি, নমস্কার, ভালো থাকবেন। নিশ্চয়ই ভালো থাকবো। কি বলে মেঘ না চাইতে এই শোনা যাবেন উন্নতি জনের ম্যানেজারকে আমার ভীষণ প্রয়োজন, তাই খালি ভাবছিলাম কি করে এই ম্যানেজারকে হাতের মুঠোয় নিয়ে আসা যায়। তাই তো আপনি নিজেই এই কোটি কোটি ভাই আপনার কাছে ধরা দিলেন, আর শুধু ধরা দিলেনই না, একেবারে সত্যি বলছি বক্তা, আপনার কপালটা না মেয়ে কপালি, একেবারে সোনা দিয়ে বাঁধালো। কি করবো বল, ওই ভগবান আমাকে কর্মযোগী মানুষ করে চলেছে। পৃথিবীর কোনো কিছু আমার মনে আমি নিকান্তর বিষয়ে চাই, কারোর প্রতি আমার কোনো লোক নেই। কারণ আমি একটি সত্তার ব্রহ্মচারী মানুষ। মহা নারী আমার কাছে দুই সমান। আমি জানি নারীরা বড় অবলা, তাই তাদের সবলা মানে কি করে তাদের উপকার করা যায় সেই চিন্তায় করে চলেছি। চন্দ্র তুই দেখিস নি আমার ওই সূর্য সরল নারী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কত মেয়ে উপকৃত হয়েছে। শুধু কি মেয়েরাই উপকৃত হন, ওদের কিন্তু আপনিও উপকৃত হন। আর অনেক কি বলতে যাচ্ছিস তুই? আমি জানি আপনি কি নিঃস্বার্থভাবে মেয়েদের উপকার করে চলেছে। বলছিলাম কি বলতা, এইবার ওই অতৃতীয় শ্রেণীকেও করবো। আমি উপকার করবো, ওই মেয়েটা যেখানে যেতে চায় সেইখানে আমি ওকে পৌঁছে দেবো। কারণ ওর বাবা ম্যানেজার বাবু তো তাই চায়। ওই ম্যানেজার বাবুর মেয়েকে এই চমচম ওই ম্যানেজার বাবুর মেয়েটার নাম যেন কি বলতো অদ্বিতীয় সেন। তুমি
আর গান। এখন আমার কিছু ভালো লাগে না ঠাকুরজি, আসলে মনে শান্তি না থাকলে যা হয়। দুটো ছেলে আমার, কোথায় ভাবলাম ছেলের বউতে থাকে সংসারে দায় দায়িত্ব তুলে দিয়ে আমি একটু তীর্থ ধর্ম করে বেড়াবো, তা নয়। এই বয়সে সংসারের সমস্ত ঝামেলা যোগকি আমাকে পোয়াতে হচ্ছে। কি করবে বলো, সবই তোমার কপাল। তা বলে কি বৌদি, তুমি নিজে থেকে জোর করে বড় খোকার বিয়ে দিয়ে তাকে সংসারী করে তুলছো না কেন? তুমি বললে সে তো না করবে না, চেষ্টা করছে। আমি তো কিছু বাকি রেখেছি ঠাকুরজি। একই বাড়িতে একই ছাদের তলায় যখন থাকো তখন কোনো কথা তোমার অজানা নয়। বড় খোকা আমার সব কথা শোনে, কিন্তু বিয়ের কথা বললে ও কেমন যেন এড়িয়ে যায়। ও বলে বিয়েটা ওর জীবনের লক্ষ্য নয়, বিয়ে করলে নাকি ওকে অনেক কিছু হারাতে হবে। বিয়ে করে হারাতে হবে, এটা কোনো কথা হলো? কিন্তু এমন তো নয় যে বড় খোকার সংসার বিষয় একার উপর উদাসীন, বড় উল্টোটা বলা চলে। দাদা চলে যাবার পর বিষয়ের সম্পত্তির দায় দায়িত্ব সমস্ত বড় খোকা নিজেই নিজের কাজে তুলে নিয়েছিল। বলতে বাধা নেই ঠাকুরজি, তোমার দাদার চেয়ে বড় খোকা ব্যবসাটাকে ভালো বলতে সে আমাকে অনেক আগেই বুঝিয়ে দিয়েছিল। তোমার দাদার ব্যবসায় একদম মন ছিল না, সেজন্য আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু আমার বড় খোকা অনেক চেষ্টা করে আমাদের শেষ হয়ে যাওয়া ব্যবসাটাকে অনেক মায়া মন্ত্র বলে নতুন করে চাঙ্গা করে দিয়েছে। আজকে যে ঘরে রমরমে অবস্থা দেখছো, এটা বরং বড় খোকার জন্য। হ্যাঁ, ব্যবসা দেখতে গিয়ে বড় খোকা লেখাপড়া বেশি দূর শিখতে পারেনি। তবে হ্যাঁ, নিজে বেশি দূর লেখাপড়া না শিখলে কি হবে? ছোট খোকা জয় বাবাকে লেখাপড়া শেখাতে কিন্তু কোনো কসুর করেনি। এখানকার লেখাপড়ার পাঠ শেষ করিয়ে ওকে বাইরে থেকে ওকালতি পাঠ করিয়ে নিয়ে তাতে লাভটা কি হয়েছে? ওকালতি পাঠ করেছে জয়, এখনো পর্যন্ত আদালতের ছায়াটুকু পর্যন্ত মারাতে পারলো না। দিন রাত বন্ধু বান্ধবদের নিয়ে ইয়ার্কি আড্ডা মাছ ধরা পাখি শেখার এসব বাবুগিরিতেই ব্যস্ত। আসলে জমিদারি রক্ত শরীরে বইছে না, যাকে বলে কাল রক্ত করবেই। তোমার ভয় গো ঠাকুরজি, ভালো গুণের সাথে সাথে জয় যদি এবং সে খারাপ গুণগুলো পেয়ে যায় তাহলে তো সব শেষ হয়ে যাবে ঠাকুরজি। ঠাকুরজি, এক বাটি দুধের মধ্যে যদি এক ফোঁটা চোনা পড়ে যায় তাহলে সেই দুধটা দুধ থাকে না ঠাকুরজি। জয় বাড়িতে নেই কাকিনা? তোমার বন্ধু জয় কি বাড়িতে থাকে? সে সাত সকাল বেলায় পাখি শিকার করতে বেরিয়ে গেছে। জয় কি জানে না এখন এসব পশু পাখি শিকার করা নিষিদ্ধ? সে কি বলে জানো, ওই নিষিদ্ধ কাজেই মজা বেশি। কিন্তু ধরা পড়লে সাজাটাও কিন্তু কম নয়। সে কথা মানলে তো? ঠিক ঠিক বলেছে। যত দিন যাচ্ছে জয় যেন হুবহু বাবার মতন হয়ে যাচ্ছে। তোমার দাদা ব্যবসা করতে কোনো মন ছিল না, দিন রাত বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা জলসা ঘরের মজলিস, এই ছিল তোমার দাদার জীবনের একমাত্র লক্ষ্য। আর এইসব করতে গিয়ে ব্যবসার দিকে একদম মন দিতে পারেনি। যত দিন যাচ্ছে জয় যেন হুবহু ওর বাবার মতো হয়ে যাচ্ছে। আর এইসব দেখে শুনে আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে। এইসব কথা বড়টাকে জানাচ্ছেন না কেন? একটু অন্য কারোর কথা শুনুক না শুনুক, বড়টার কথা অমান্য করতে পারবে না। বড়টাকেও ভীষণ মানে জয় যে রুদ্রকে মানে রুদ্রর কথা শুনে চলে, এটা আমি খুব ভালো করে জানি। ওদের দুই ভাই মধ্যে যে খুব ভালোবাসা, আর এই ভালোবাসাটাই হচ্ছে আমার জীবনের কাল। আর কেন রুদ্রকে জয় সম্পর্কে কোনো কথা বলতে গেলে রুদ্র সেসব কথা কানেই চলে না। ও বলে জয় এখনো ছেলে মানুষ, ওর এখন আনন্দ ফুর্তি করবার বয়স, আর বাবা ব্যবসা করবার বয়স আছে, ওর এখন অনেক দেরি আছে। ওই রুদ্র রাস্তায় আসবে, জয় এমন বেপরোয়া হয়ে উঠেছে। আর জয়কে কোনো কথা বলতে গেলে ও আমার গলা জড়িয়ে ধরে বলে, মা এটা তুমি বুঝবে না মা, এটাই নাকি বড় লোকের চাল, এটাই নাকি জীবন। এই হলো ভূতপূর্ব জমিদার
জমিদার স্বর্গীয় সূর্যশেখর ঘোষের ছোট ছেলে সোনাডাঙ্গার বর্দার একমাত্র প্রিয় ছোট ভাই জয়শেখর ঘোষ। মুম্বাইয়ের ল কলেজ থেকে জয়ের ওকালতি পাশ করে এলেও কি এক অজানা কারণে এখনো প্র্যাকটিস শুরু করেনি। অথচ জয়ের ইচ্ছে নিজেকে একজন বিখ্যাত ক্রিমিনাল লয়ার হিসাবে প্রতিষ্ঠা করবা, কিন্তু সেই ইচ্ছেটা যে কবে ফলপ্রসূ হবে সেটা কেউ জানে না, এমনকি জয় নিজেও না। আপাতত জয় সুন্দরীয় সহচরীদের নিয়ে সুরা ও সুরের নেশায় থাকতেই বেশি ভালোবাসে, কারণ এটাই নাকি জীবন। তাদের মধ্যে জয়শেখর ঘোষ পড়ে কিন্তু মাথা নয়। ওই মদকে যখন মাথা টলবে না বা মাথা ঘুরবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে এই মদ মানুষ খাচ্ছে না, ওই মদই মানুষকে খাচ্ছে। কিন্তু তোমার অন্য আরেকটা নেশা, সেই সম্বন্ধে তুমি কি বলবে? কোন নেশা? মেয়ে নেশা, একের পর এক নেশাতে ভর্তি করার নেশা। খারাপ নেশা, প্রেম প্রেম খেলাকে ভালোবাসার খেলায় আসলে কি জানো, এই মধ্যে যে সে চলে তোমার ওর সুন্দরী মেয়েদের বিষয়কে ভীষণ ভীষণ আকর্ষণ করে। আমার জীবনে একটা ভালোবাসার অঙ্গ, ওই মানুষ যখন শ্বাস প্রশ্বাস ছাড়া বাঁচতে পারি, আমি ওরা ঠিক ওই মেয়ে ছাড়া আমি আমার নিজের জীবনটাকে কল্পনাই করতে পারি না। এই জয়শেখর ঘোষ সবার থেকে আলাদা, সবাই যেটা করে সেটা কখনো আমি করি না। আমি স্ক্যান্ডালেই বিশ্বাসী। এই সমাজে যার যত স্ক্যান্ডাল সে ততই নামি, সে ততই দামি। তোমার এই ধরনের ব্যবহার কেউ যদি মনে আঘাত পায়, আরে পাবে তো পাবে, দাদা আমি কি করবো? কেউ আঘাত পায় বলে তো আমি আমার এই লাইফস্টাইল থেকে পাল্টে বেরোতে পারি না। আরে কি বললো কি মন কথা বলে রাখছি, ও সত্যি প্রেম ভালোবাসা এসব না আমার জীবনে কিছু নেই, কোনো রকম এক্সিস্টই করে না। তাছাড়া মেয়েরা বলে আমার জীবনে একটা খেলা, ওই খেলাটা যতক্ষণ নতুন থাকে ততক্ষণ সেটাকে খেলে পুরোনো হয়ে গেলে ছুড়ে ফেলে দিই ওই ডাস্টবিনে। সত্যি তুমি একটু অন্যরকম জয়। তুমি বোধহয় জানো না, এই সুন্দরী এলিনার একটু স্পর্শ মাত্র ও ছেলে উন্মুখ হয়ে থাকে। পরম সুন্দরী সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আমি একটা মেয়েদের সৌন্দর্য বলতে বুঝি তাদের ব্যক্তিত্ব। আমার তো মনে হয় প্রতিটা পুরুষকে না তিনটে ক্ষেত্রে সবসময় মাথাটা নত করা উচিত। এক হলো যে মা, দুই হলো দেবী মা, আর তিন হলো আদর্শ প্রেমিকা। সেটাকে আমি নয় জয়, বলো না সেটাকে আমি নয়। আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। ভালোবাসো বলেই যে তোমার আমি প্রেমিকা হয়ে যাবে সেটা তোমার মাথায় ঢুকিয়ে নিও এলি না। আমার কাছে কিন্তু ভালোবাসার ডেফিনেশনটা সম্পূর্ণ আলাদা। আমি একটা মেয়ে বলতে বুঝি যার মধ্যে আছে একটা নিষ্পাপ সরলতা, ঠিক যেন একটা পবিত্র শ্বেত। মায়েরা বলবে
বোঝাটা সম্ভব আমার তোমাকে বুঝিয়ে লাভ নেই। আরে আরে বাবা, পবিত্র শ্বেত কমল মানে গিয়ে ওই সাদা কমল মানে পদ্ম বাক্যতা। দেখুন তা বাকি শিকার শেষ করে এখন কোন শিকারে ব্যস্ত হয়ে উঠেছে বন্ধু? রানী শিকারে। আরে ভাই রানী শিকারে আর কি ওই আমাকে না কষ্ট করে ওই মেয়েদের কাছে ছুটে যেত, ওই মেয়েরা নিজেদের এসে আমাকে ধরা দেয়। তার সহজেই যেসব মেয়েকে হাতের মুঠে পাওয়া যায় তারা আর কিছু না হোক নারী জাতির কলঙ্ক। আপনাকে আমি চিনি না, জানি না, তাহলে কেন শুধু শুধু আপনাকে এসব কথা বলতে যাবো? আমি আলাদার ব্যাপারই। জাহাজের খোঁজ রেখে আমার কি লাভ বলুন? আপনি সাগরে ভাসবেন না ডোবায় ডুব দেবেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি এসেছি আমার বন্ধু জয়কে বাড়ি নিয়ে যেতে। রাস্তায় আজকাল পৃথিবীদের উপদ্রব বড্ড বেড়ে গেছে কিনা, তাই ভালো ছেলে দেখতে পেলেই ঘরে চড়ে বসতে চায়। ভুলে যাস না, এরা কিন্তু আমার ভীষণ ভালো বান্ধবী। জয়, তুই নাকি মুম্বাই থেকে ওকালতি পাশ করে এসেছিস, একজন নামী ক্রিমিনাল লয়ার হবি বলে। তা তো এখনো তুই ভালো মন্দের তফাৎটাই বলতে পারলি না। কোর্টে গিয়ে কেস লড়বি কি করে? কি বলতে যাচ্ছি তুই? বলতে চাই ভগবান আমাদের দুটো চোখ দিয়েছেন সবকিছু দেখবার জন্য, মাথাটা দিয়েছেন ভালো মন্দ বিচার করবার জন্য। তাই ভিড়ে আর কাছের মধ্যে তফাৎটা বুঝতেছে। জয়, পিপাসা পেয়েছে বলে যে কোনো জল খেয়ে তুই তৃষ্ণা মেটাতে যাস না রে, তাতে তোর শরীরটা খারাপ হতে পারে। এখনো তুই সেরকম ভালো নয় পাঁচটি বলে তুই তোর জীবনের ভালোটা বুঝতে পারছিস না। কিন্তু আমার বিশ্বাস তোর জীবনে এমন কোনো ভালো মেয়ে আসবে যার সময় তুই সম্পূর্ণ বদলে যাবি। এই জয়শেখর ঘোষকে পাল্টে দেওয়া মতন কোনো মেয়ে আছে বলে আমি বিশ্বাসই করি না। সমস্ত মেয়ের চরিত্রটা আমার কাছে একই রকম, এরা ওই লোভী আর স্বার্থান্বেষী। এরা নিজেদের এক একটু গুছিয়ে নেওয়ার জন্য নরকে নাম তো দ্বিধাবোধ করে না। তুই এখনো দইকে চুন বলে মনে করছিস, কিন্তু সাবধান, তাতে কিন্তু ঘালটা পুড়ে যায়নি। ধৈর্য ধর, ধৈর্য ধর, একদিন না একদিন সেরকম কোনো ভালো মেয়ে তোর জীবনে যখন প্রেমের প্রতিভাতে নিয়ে এসে দাঁড়াবে, তখন তার ভালোবাসার আলোয় তোর এই সাময়িক মোহটা খুলছে যাবে। ওকে ফাইন, তাহলে আমি না অপেক্ষাই করছি তোর সেই ভালো মেয়ের জন্য, যে কিনা আমার জীবনে এসে জানে দেবে ওই প্রদীপ। তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি, চলে গেছে বুঝিতে বুঝিতে বুঝিল সকল জানি, তারে বুঝিতে পারিনি, তারে। সত্যি এরকম কোনো মেয়ে এসে কিনা বলে আমি বিশ্বাসই করি কিনা আমার মনের মধ্যে এসে জানাবে একটু ভালোবাসার প্রতি। আসলে আমি না ওই প্রেম ভালোবাসা কিছু বিশ্বাস করি, আমার জীবনে কোনো রকম এক্সিস্টই করে না। আমি শুধুমাত্র মনে করি প্রেম ভালোবাসা হলো যে শুধু টাকা আর ওই শরীরের চাহিদা। ভুল ভুল, ধারণা সম্পূর্ণ ভুল। ওই আমি ভুল, তবে দেখি না যে আমার এই ভুলের কাছে কোনো জন্য ওই ভালোবাসার ফুল ফোটে কিনা। সত্যি যদি কোনো জন্য ভালোবাসার ফুলের সন্ধ্যা পাই না রে ভাই, কথা দিচ্ছি, তাহলে আমি নিজের সব কিছু ছেড়ে দিয়ে আমি সেই মেয়েটা নিজেকে বিয়ে দেবো। এই জয়শেখর ঘোষের প্রমিস। এত বড় একটা অনুষ্ঠান, আপনার সব জায়গায় কিনা
না ভালো নদীতে জোয়ার আছে কিছু না মোটা নদীতে কখনো জোয়ার আসতে দেখেছ দেখনি তেমনি কচি বয়সের থেকে বয়স হতে পারে প্রেমের রস কত বেশি ঘন হয় এই দেখো আবার বলে বুড়ো দেখো আমাদের শরীরে বর্ষা হয়েছে কিন্তু মন একেবারে সবুজ কলা পাতা আমার এই মন তুমি তারা কেউ খেতে পারবে না শোনা আমার এই মনটা তোমার প্রেমের পুজোয় নৈবেদ্য দিয়েছি সে তুমি হাতি হও কি মোমো তাতে আমার কিছু যায় আসে না আমার কাছে তুমি শুধু লতিকা নও লবঙ্গ লতিকা এই জানো লবঙ্গ লতিকা খেতে খুব ভালো লাগে কি সুন্দর রসে মাখন তারপর তোমার এই রসের হাঁড়ি যদি সবার মাঝখানে ভেঙে না দিয়েছি তো আমার নামও লবঙ্গ লতিকা লতিকা হাঁটি নয় ভয় করে বা তোমাদের প্রেমের কথা হাঁটাহাঁটি বন্ধ করে এবার একটু কাজের জগতে ফিরে আসবে কি আমি তো কাজই করছিলাম মাঝখান থেকে এই ব্যাট বলটা এসে অবজেকশন আমি মোটেই ব্যাট বল নই আমি হলাম যে বটম ব্যাল চামচম বটম ব্যাল ওই হলো যাহা ব্যাট বল তাহা বটম ব্যাল পদবের কি ছিরি তোমাদের নিয়ে আর পারে না আরে বাবা কিছুক্ষণের মধ্যেই ভোটটা এসে যাবে এসেই যদি দেখে তোমরা দুজনে কাজে ফাঁকি দিয়ে কাজ আরে কাজ কি আছে প্রতিযোগীরা মঞ্চে নাচবে বা গাইবে সেই থেকে বিচারে নম্বর দেবে আর সেই নম্বর দেখেই তো নাম্বার এই প্রতিযোগিতায় কে যে ফার্স্ট হবে সে সবার জানা মিস ইলিনা কানা ছিলেন না পদ্মলোচন বাবা মায়ের দেয়া না নীলা পদ্মে ইলিনা নামটা তো নিজের থেকে রাখিনি এটা তো বরদারি দান সেই জন্য তো প্রতি বছর প্রতিযোগিতায় ইলিনারই প্রথম স্থান আসলে মনে নেব আপনার কিন্তু আস্তে একটু দেরি হয়ে গেল তাই একটু হলো বটে আসলে বিজয় রুদ্রবাবু ব্যাংকের একটা জরুরি কাজ নিয়ে আমার কলকাতা যেতে হয়েছিল আচ্ছা রুদ্রবাবু একটা কথা জিজ্ঞেস করবো বলুন আমার মেয়ে অদ্বিতীয় অনুষ্ঠানটা কি হয়ে গেছে না ম্যানেজার বাবু আমি না ঠিক বলতে পারবো না আসলে আমি আপনার মতন নানা কাজে ব্যস্ত থাকি আমি একটু আগে এখানে এসেছি তারপর জানেন সামনে হচ্ছে ইলেকশন এখানকার লোকজন চাইছে আমি আমার ভোট দিয়ে দাঁড়াই সেটা খুব ভালো কথা আপনার মতো কর্মবীর মানুষকে তখন জনগণের পাশে রাখতে হবে আসলে কি জানেন কেউ কিছু আমাকে বললে আমি আমার না করতে পারি না বলছিলাম ভাই সার্থকী বলছিলাম ভাই মেয়ের অনুষ্ঠান কি হয়ে গেছে না কথা তোমার মেয়ে মানে তৃতীয় শ্রেণীর অনুষ্ঠান তো একেবারে শেষে ও আমার না মানে আমাদের ইলিনার নাচ হ্যাঁ তাই নাকি তার মানে হলো আমি ঠিক সময় চলে এসেছি ম্যানেজার বাবু আপনাকে কি বলবো ওই ইলিনা বলে মেয়েটা যখন নাচে না আপনি একবার দেখলে তাজ্জব হয়ে যাবেন হ্যাঁ গত 2 বছর ধরে এই ইলিনাই তো এখানে প্রথম হচ্ছে তাই নাকি হ্যাঁ তাহলে তো মেয়েটা বেশ ভালো নাচে বলতে হবে হ্যাঁ যেমন নাচে তেমনি নাচা আমাকে কিছু বললে নাকি চমচম না বলছেন কি চলুন মঞ্চের সামনে গিয়ে বসি ইলিনার নাচ দেখে আসি চল চল আমাদের আজকের এই সাংস্কৃতিক মঞ্চে নৃত্য করতে আসছেন মিস ইলিনা আমাদের ইলিনার নাচ দেখুন এই ব্যাপারে তো আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই তবে আমার যেটুকু মনে হলো নাচের চেয়ে শারীরিক প্রদর্শনটা একটু বেশি হয়ে গেল আসলে কি জানেন ম্যানেজার বাবু যখনকার যেমন চল তেমন আর কি আসলে এখনকার ইয়ং জেনারেশন এইসব নাচই তো চাইছে ইয়ং জেনারেশন চাইছে না আমরাই তাদের চালাতে বাধ্য করাচ্ছি আসলে ব্যাপারটা অনেক কেউ জানেন তো অনেক ওই দুধের স্বাদ ঘোলে বেটানোর মধ্যে আমাদের এই সোনাডাঙ্গা গ্রামে তিনি একেবারে নতুন তাই মঞ্চেই হোক শিল্পীর অভিষেক মঞ্চ তাহলে আর দেরি নয় মঞ্চে আসছেন অদ্বিতীয়া সেন
আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করে শোনালেন অদ্বিতীয় আসেন। শিল্পীর অপূর্ব গানের সুর ও কথায় পরিবেশনায় আমাদের কিছুক্ষণের জন্য নিয়ে গিয়েছিল এক অন্য জগতে। শিল্পীর অপূর্ব গানে আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম। তাই আমি উদ্যোক্তাদের অনুরোধ করব মাননীয় বিচারক মন্ডলীর কাছ থেকে প্রতিযোগিতার ফলাফলটা নিয়ে আসবার জন্য, কারণ প্রতিযোগিতার ফলাফল জানবার জন্য দর্শকবৃন্দ খুবই অধীর। ফলাফল জানে কি হবে, রেজাল্ট তো সবাই কাছে না। আরে বাবা, প্রত্যেক বছর যে প্রথম হচ্ছে, এবছরও প্রথম হবে, এবারে আমাদের ইলি না। আগে থেকে কি এতটা নিশ্চিত হওয়া ভালো? আসলে কি জানো, ওই প্রতিযোগিতার আসর আর ওই শকুনির পাশা দুটোই কিন্তু একই জিনিস। ওই কখন যে পাল্টে যাবে কেউ বলতে পারে না। রুদ্রশেখর ঘোষ জানে, কারণ এই সোনাডাঙ্গায় রুদ্রশেখর ঘোষের অনুমতি ছাড়া গাছের একটা পাতাও হেলে না। আস্তে 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 প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে চলে এসেছে। তাই আজকের দুই শিল্পী ইন্দিরা ও অদ্বিতীয় আসেনকে মঞ্চে উঠবার জন্য অনুরোধ করছি, আর জয়শেখরকে অনুরোধ করছি বিজয়িনী নামটা ঘোষণা করবার জন্য। আর পর্দাকে অনুরোধ করবো প্রতি বছরের ন্যায় এবছরও যেন তিনি বিজয়িনীকে জয়ের মুকুটটি করিয়ে দেয়। আমি তো নিজে চোখে বিশ্বাস করতে পারছি না, এও কি সম্ভব? তার মানে পরপর তিনবার ইলিনা জয় করলো। নয়, এবছরের বিজয়িনী নাম হলো গিয়ে অদ্বিতীয় শেখ। আমি ছাড়া অন্য কেউ কাজ করতেই পারে না। না, এটা তোমার সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু রেজাল্ট কিন্তু অন্য কথা বলছে। আমি মানি না এই রেজাল্ট। তুমি আমাকে ভালো করে হিসাবটা করতে বলো। আচ্ছা, তোমার মন খারাপ করি না, মন খারাপ কর। আসলে বড্ড আঘাত পেয়েছি। হ্যাঁ, বড্ড আঘাত পেয়েছি। বাচ্চা মেয়ে তো পরবর্তী বছর প্রথম হচ্ছে। শোনো না ইলিনা, আমি বলছিলাম কি, শোনো না, তুমি একদম মন খারাপ করো না। আমি তোমাকে না একটা নতুন সোনার মুকুট কিনে কালকে বাড়ি থেকে পরিয়ে দিয়ে আসবো কি? হঠাৎ বিজয়ীকে জয়ের মুকুটটা পরিয়ে দিন। সবাই জোরে হাততালি, জোরে। আমাকে লিখছেন না, আমি না মেয়েদের খুব ভালোবাসি। হ্যাঁ, সব সময় মেয়েদের আমি পাশে দাঁড়াই। তুমি চাইলে আমি তোমার পাশে থাকতে পারবো। হ্যাঁ, আসলে কি জানো, ওই মেয়েদের পাশে, মেয়েদের সাথে। আপনি বোধহয় নাচ করার ঠাকুর ঘরটাকে একটু গুলিয়ে ফেলেছিলেন মাননীয় রুদ্রশেখর বাবু। তাই নাচ ঘরে যেটা শোভা পায় ঠাকুর ঘরে ঠিক সেটাই অশোভন হয়ে দেখায়। এই মঞ্চটা আমার কাছে একটা মন্দির, আর সেই মন্দিরে দাঁড়িয়ে একটু আগে আপনি এই মেয়েটার সাথে যে অসভ্যতামি করেছিলেন, আমার সঙ্গে সেই একই অসভ্যতামি করে আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনি জানেন না যে সব দেবতা সব ফুলে তুষ্ট হয় না। সেই জন্য কোনো কোনো ফুল পড়ে থাকে রাস্তায়, আর কোনো কোনো ফুল পায় ঠাকুরের পায়ে। তুই ওর উপর একটা সম্মানের মানুষের কাছে তুই চড়ে মারবি? আমি এই শিক্ষা দিয়েছি। তুমি আজকে এই কথা বলছো? বাবা, তুমি তো আমাকে শিক্ষা দিয়েছো বাবা, ঠিক বেটিকে সঠিক মূল্যায়নটা সারা জীবন করে যাওয়া। জানো বাবা, মেয়েদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় থাকবে, যাদের সে বুঝতে পারে যে কোন পুরুষের ছোঁয়াটা ভালোবাসার আর কোন ছোঁয়াটা লালসা। কিন্তু এই ক্ষেত্রে আপনার সিক্স সেন্স মানে ওই ষষ্ঠ ইন্দ্রিয়টা বুঝতে ভুল করেছে ম্যাডাম। তাই তো আপনি না জেনে বুঝেই আপনি আমার দাদার সাথে এই ব্যবহারটা করে ফেলেছেন। এই গ্রামের প্রতিটা মানুষ জানে যে আমার দাদা কি ধরনের মানুষ। একটা অচিন মেয়ের দিকে তাকানো কথা দূরের কথা, তাকে ছোঁয়া তো দূরের কথা, তার চোখের দিকে তাকিয়ে পর্যন্ত কথা বলে না। পাঠাকে বলি দেওয়ার আগে তাকেও খাইয়ে পড়ি অনেক লালন পালন করা হয়, জানেন তো? কিন্তু বোকা পাঠা জানে না যে কিছুক্ষণ পরে তার ঘেরে নেমে আসবে মোরার খাড়া। সেরকমই আপনার দাদার কাছে মেয়েরা অনেক শক্তিতে থাকলেও কোনোদিন যে বিপজ্জনক হয়ে উঠবে না এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বৃষ্টির সময় যে গাছে আশ্রয় নেয় মানুষ, কপাল যদি খারাপ হয় সেই গাছেও কিন্তু বাজ পড়ে মৃত্যু হয়। চুপ কর তুই, অনেকক্ষণ ধরে অনেক বাজে কথা বলছিস তুই। এবার বাড়ি চল। সব সময় একটা কথা মনে রাখবি, জীবনে চলার পথে নানান প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
সব ক্ষেত্রে সেটা প্রতিবাদ না করে অন্যভাবেও মানিয়ে নেওয়া যায়। মানিয়ে নেওয়ার মেনে চলার মধ্যে অনেক তফাৎ আছে বাবা। প্রতিটি রুদ্রশেখর বাবুর সমস্ত আচরণগুলো আমি মেনে চলার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মন যখন মানতে চাইল না, আমি তখনই প্রতিবাদ করলাম। আসলে রুদ্রশেখর বাবু ইলিনার সঙ্গে আমাকে এক করে ফেলেছেন, ভেবেছেন ইলিনার সঙ্গে না করা যায় আমার সঙ্গে তাই করা যায়। আর ইলিনা, তুমি একটু আগে এখানে দাঁড়িয়ে বললে না যে প্রতিযোগিতায় ভুল হয়েছে, বিচারে কোনো ভুল হয়েছে? সব থেকে বড় ভুল হয়েছে আমার মতো কোনো মেয়ে নেই প্রতিযোগিতার আসলে অংশগ্রহণ করা। যেখানে প্রতিভার মূল্যের চেয়ে শরীরের মূল্য বেশি প্রাধান্য পায়, সেই সমস্ত জায়গা থেকে আমি নিজেকে সবসময় সরিয়েই রাখি। তাই আমার এই অনেক চাকিত ভুলের খেসারত হিসাবে আমার এই অর্জিত সোনার মুকুট আমি তোমার হাতে তুলে দিলাম না। তুমি খুশি তো? আমিও না খুব খুশি জানো। আমি খুশি এই অপরিচিত মানুষের সামনে গান গাইতে পেরে। বিশ্বাস করো, এই প্রতিযোগিতায় আসার আগে আমি একটু ভাবিনি যে আমি এখানে প্রথম স্থান অধিকার করবো। আমি তো শুধু এতগুলো মানুষের মনের মনে কোথায় একটুখানি জায়গা করার জন্য এসেছিলাম। সেটা আমি পেরেছি, ভালোভাবে আমি পেরেছি। আমি তাতেই নিজেকে ধন্য বলে মনে করছি। আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু একেবারে খারাপ মানুষ নই, খারাপ মেয়েও আমি কিন্তু নই। সবসময় চেষ্টা করি মানুষের উপকার কি করে করা যায়। সেই জন্য দেখো না, আপনার কিরকম একটা সোনার মুকুট কেনার খরচ আমি বাঁচিয়ে দিলাম। আমিও অনেকটা আপনারই মতো মানুষের পাশে, মানুষের সাথে। চলো বাবা। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় কখনো ভুল বলতে পারেই না। দেখলি তো, একই বলে ভালো মেয়ে আর মন্দ মেয়ের মধ্যে তফাৎ। কিছু নেই, পূজা করা আছে বলে পুলিশদের বাইরে না আছেন? আরে বাইরে না, আমরা ভিতরে যাবো। সারা মা রাখতে চাইছে তোমরা জায়গায় বাস করে বদলা গেলে চল। হ্যাঁ নেহাল, কাল আমি বাড়ি ছাড়বা। কাল বিকাল থেকে মাথার আমার হেভি গরম হয়েছে। আমি বাড়িতে থাকলে বুঝিয়ে দিতাম কালকেই মজা না। সেটা দেখতেই পাচ্ছিস, এই কথা ঠিক। মেয়েকে নিয়ে আর বাড়ি ফিরতে হতো না, একেবারে সোজা হাসপাতালে। আরে মানিক চলছে তা এবারটি কি ব্যাপার? সে কয়েক ফুটকে তোকে দিতে হবে নাকি? কিন্তু তুই এখানে গেল যাত্রা যাদব অবিনাশ সেনকে পেরিয়ে এলো রঞ্জন মুদিওয়ালা। নাকি পিঠে সরকারের ম্যাজিক নাকি রে বাবা? এটা ম্যাজিক না, বাস্তব। তাছাড়া আমার বাড়িতে নিয়মিত যাতায়াত আছে। আর কাল যার গান শুনে সোনা দেওয়ার মানুষটা মুক্ত হয়েছে, সেই অর্জিতা সেন কিন্তু আমার বোনের মতো। বোনের মতো? তা কিরকম মনে হয় রে মুদিওয়ালা? লোকের সামনে বাহেলা আর চকারা সামনে কথা বলি বলাই বলে যে মুখে তুই আমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে বাজে কথা বললি, তোর সেই মুখ আমি ভেঙে দেবো। তাই নাকি? খুব কাজ চলে গেছে। তাহলে দেখিস, দেখি তোর ক্ষমতা একবার দেখি। কি হচ্ছে? কি বাড়ির মধ্যে তো গন্ডগোল কিছু জানো? দুটো বোনকে আর আমাকে নিয়ে বাজে কথা বলছিল। ও আপনারা চিনতে পেরেছে? আপনারা রুদ্রবাবু লোক তাই না? আমরা শুধু বর্দার লোক নই, আমরা বর্দার বডিগার্ড। আপনার মেয়ের এত বড় সাহস আমাদের সেই বর্দার বডিকে টাচ করেছে। আমার বোন তোদের বর্দাকে টাচ করিনি, বরং তোদের বর্দাই আমার বোনকে টাচ করছিল বলে তাকে